আমরা আমাদের বন্দর, আমাদের রেল স্টেশন, আমাদের এয়ারপোর্ট এগুলো আমরা বিদেশিদের কাছে মানে ওদেরকে আমন্ত্রণ করে ডেকে নিয়ে এসে তাদের হাতে তুলে দিচ্ছি। আমেরিকা, ভারত এবং ব্রিটেনের মধ্যে একটা সমঝোতার মাধ্যমেই শেখ হাসিনা ক্ষমতায় আসে। পরবর্তীতে আমরা দেখলাম যে শেখ হাসিনা এরকম একটা জালিম শাসকে পরিণত হলো, একটা মানে বাংলাদেশের ইতিহাসে অন্যতম একটা নিকৃষ্ট স্বৈর শাসকে পরিণত হলো। দশকে যখন বিএনপি সরকার ক্ষমতায় ছিল তখন তারা 1991-এ তারা একটা শিল্পনীতির মাধ্যমে বাংলাদেশে 100টারও বেশি শিল্প কারখানাকে বন্ধ করে দিতে হয়। তো বাংলাদেশেও তো আমরা দেখি যে আওয়ামী লীগ, বিএনপি যারাই আসে তারাই তো কামড়াকামড়ি করে একটা অরাজকতা, মানে কয়েক বছর পর পরই আমাদের অভ্যুত্থান করতে হয় স্বৈর শাসককে নামানোর জন্য। একটা যখন অভ্যুত্থান হয়ে যায়, একটা জালিম শাসকের পতন হয়ে গেলেও তাদের কাছে অল্টারনেটিভ রেডি থাকে। অথবা যে ঋণ দেয়, আমি জানি না এদেরকে কেন দাতা দেশ বলা হয়, কেন তারা তো আসলে আমাদের কিছু দান করছে না। তারা ঋণ দেয়, ঋণের বিনিময়ে তারা সুদ নেয় এবং রাজনৈতিক সুবিধা নেয়। তারপর যেমন দেখেন আমাদের যে স্ট্র্যাটেজিক সম্পদগুলো, খনিজ সম্পদ, এগুলো আমরা বিদেশি কোম্পানি লাইক শেভরন, সাইনোপেক, বিপি, শেল এদের কাছে তুলে দিয়েছি এবং এখন ওদের টার্মস দ্বারা আমরা নিয়ন্ত্রিত হচ্ছি। মানে বলা হচ্ছে যে পৃথিবীর এখন যে কারেন্ট যেটা টোটাল ডেট বা ঋণ, এটা টোটাল সম্পদের চেয়ে 330 গুণ বেশি। যে কোনো একটা অর্থনৈতিক যে ব্যবস্থাপনার এর মূল লক্ষ্যটা কি? মানুষের অর্থনৈতিক সমস্যা সমাধান করা অ্যান্ড ইকোনমিক জাস্টিসটাকে এস্টাবলিশ করা, ঠিক না? অ্যান্ড এইটার জন্য দ্য বেস্ট মডেল হচ্ছে ইসলামিক অর্থনৈতিক মডেল। এখানে বাংলাদেশ যদি একটা সাকসেসফুল বাংলাদেশ ইন্ডিয়ার জন্য একটা চ্যালেঞ্জ, ইন্ডিয়ার ইন্টিগ্রিটিটা ধরে রাখার জন্য। আপনার যদি নিজস্ব কোনো আইডিওলজি না থাকে তাহলে আপনি অন্যের একটা ক্রিয়ানকে পরিণত হবে। আপনি আমেরিকা, ব্রিটেন, রাশিয়া, চায়না সবই একসাথে। সেটা হচ্ছে যে এরা কেউই চায় না সারা পৃথিবীতে কোথাও একটা ইসলামিক রাষ্ট্র বা খেলাফত রাষ্ট্রের একটা উত্থান হোক। এখানে যারা ক্ষমতায় যে আসবেন, যে খলিফা, ইনি কোনোভাবেই বিদেশিদের কাছে মানে নাকে দস্তখত দিয়ে ক্ষমতায় আসবেন না বা তাদের আশীর্বাদ নিয়ে ক্ষমতায় আসবেন না। যেটা আমরা প্রচলিত এই যে গণতান্ত্রিক ব্যবস্থা, এখানে কিন্তু এটাই হচ্ছে।